হ্যালো বন্ধুরা, আপনারা কি প্রস্তুত? আজ আমরা রহস্যের জট খুলব 2025 সালের সবথেকে মাথা নষ্ট করে দেওয়া এই সিরিয়াল কিলিং কেসের। ঘটনাটি 2015 সালের। এক রাতে নিজ বাড়িতেই ছুরিকাঁধে খুন হন এক নারী। রিপোর্ট করার সময় পাওয়া যায় তার ছেলে অলেককে। ঘটনার কিছুদিনের মধ্যেই অলেকের বাবা নিজের দোষ স্বীকার করে নেয় এবং জানায় সেই তার প্রাক্তন স্ত্রীকে হত্যা করেছে। আদালত তাকে 10 বছরের কারাদণ্ড দেয়। সময় গড়াতে গড়াতে ঠিক 10 বছর পার হয়ে যায়। অলেকের বাবা জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই টোকিওতে শুরু হয় একটার পর একটা খুনের ঘটনা। শিকার হওয়া ব্যক্তিরা সবাই অফিসের নারী কর্মী। খুনের ধরন আর 10 বছর আগের অলেকের মায়ের খুনের সাথে হুবহু মিল। শুধু পার্থক্য একটাই, এবার খুনি ভিকটিমের চোখে পড়িয়ে দিচ্ছে রঙিন লেন্স। প্রথম 4টি খুন সংগঠিত হয়েছিল 1 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 মার্চ এবং 4 এপ্রিল। এই লজিক অনুযায়ী খুনি 5 মেতেও আঘাত হানার সম্ভাবনা প্রবল। টিভি চ্যানেলে এই সিরিয়াল কিলিং নিয়ে শুরু হয় বিশেষ অনুষ্ঠান, যার নাম দেওয়া হয় ভয়ঙ্কর খবর। এই অনুষ্ঠানের পরিচালক ওয়ান চিং ইন্টারভিউ নিতে গিয়ে পরিচয় হয় অলেকের সাথে। ছেলেটি এখন বড় মাপের এক রিপোর্টার। সেই এই খুনিকে নাম দিয়েছে হেরুস। আলাপ হওয়ার পর তারা দুজনেই প্রেমে পড়ে যায়। ওয়ান চিং বুঝতেও পারেনি যে অলেকের এই ঘনিষ্ঠতার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তদন্তকারী পুলিশ সদস্য দাইয়ে এবং আসেন তদন্তে নেমে জানতে পারেন 10 বছর আগের অলেকের মায়ের খুনের পেছনের গল্পটা মোটেও নামন ছিল না। ফরেন্সিক এক্সপার্ট মাতসুমুরার স্মৃতি থেকে জানা যায়, ঘটনার দিন তিনি যখন স্পটে পৌঁছান তখন রিপোর্ট করা অলেকের পায়ের জুতোর তলা একদম শুকনো ছিল। এটা অনেক বড় একটা অদ্ভুত বিষয়, কারণ অলেক যদি তার মায়ের লাশ দেখার পরপরই পুলিশকে ফোন করত, তবে তার জুতোর তলা শুকনো থাকা কোনোভাবেই সম্ভব না। এর চেয়েও বড় কাকতালীয় ব্যাপার হলো, হেরুস কেসে খুনি একটি রক্তের পায়ের ছাপ রেখে গেছে, যা হুবহু অলেকের নিয়মিত পরা জুতার সাথে মিলে যায়। এবার আসা যাক 10 বছর আগের অপরাধী অলেকের বাবার দিকে। সে অপরাধ স্বীকার করেছিল ঠিকই, কিন্তু 10 বছর পরের এই খুনের সব ভিকটিমই নারী। তাহলে কি সে নারী বিদ্বেষী হয়ে আবারও খুন করা শুরু করেছে? এরপর আসে দ্বিতীয় সন্দেহভাজন রিপোর্টার অলেক। হেরুস কেস ঘটার পরপরই সে সবার আগে স্পটে পৌঁছে যায়, যেন সে আগে থেকেই জানত কোথায় খুন হবে। তাহলে খুনি কি অলেক নিজেই? বন্ধুরা, আমরা সবাই মিলে খুনিকে ধরব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা লাইক দিয়ে সঙ্গেই থাকুন। আপনাদের অনেক ভালোবাসি। একটা কথা মনে রাখবেন, এখন যে অংশটুকু দেখবেন তা এই মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু এবং প্রমাণ। সময় গড়াতে গড়াতে সেই 5 মে তারিখটি চলে এলো। আজ রাতেই খুনি নতুন কোনো কাণ্ড ঘটাতে পারে। ওয়ান চিং তার এক্সক্লুসিভ রিপোর্টের জন্য বিপদের ঝুঁকি নিয়ে মাঠে নামল। হঠাৎই সে এক অদ্ভুত মুখোশধারী লোককে দেখতে পায়। সাহস করে সে তার পিছু নেয়, কিন্তু সাথে সাথেই লোকটা অস্ত্র বের করে। ওয়ান চিং মাটিতে পড়ে যায়। তবে ভাগ্য ভালো যে পাশ দিয়ে একটা পুলিশ গাড়ি যাচ্ছিল। মুখোশধারী লোকটা দৌড়ে পালায়, কিন্তু সেই মুহূর্তে একটা আতঙ্কজনক পায়ের আওয়াজ ওয়ান চিং শুনতে পায়। মেয়েটি কল্পনাও করতে পারেনি যে এইমাত্র যে লোকটা তাকে আক্রমণ করল তার পায়ের শব্দ হুবহু তার বয়ফ্রেন্ড অলেকের মতো। পরের দিনই নতুন এক ভিকটিম পাওয়া গেল, আগের মতো আবারও এক নারী। ফরেন্সিক এক্সপার্ট মাতসুমুরা দেখলেন ভিকটিমের হাতে সূচের দাগ রয়েছে। রক্তক্ষরণের পরিমাণ দেখে বোঝা যায় খুনি ভিকটিমের কিছু রক্ত সংগ্রহ করেছে। এর কিছুদিন আগে পুলিশ সদস্য আসেন জানতে পারেন অলেক ইন্টারনেটে সিরিঞ্জ কেনার অর্ডার করেছিল। আসেন আর ওয়ান চিং হাই স্কুলের বন্ধু ছিল। সে ওয়ান চিংকে সাবধান করে দেয় অলেক থেকে দূরে থাকার জন্য, কিন্তু এই কথা ওয়ান চিংকে আরও কৌতূহলী করে তোলে। সে একা একা অলেকের বাড়িতে যায় এবং তন্ন তন্ন করে খুঁজে বের করে একটি ছুরি, যার সাথে খুনের অস্ত্রের হুবহু মিল রয়েছে। ওয়ান চিং উঠে দাঁড়িয়ে ফ্রিজটা খোলার মুহূর্তেই何してるんですか、私たちの部屋で。あなたはあなたと会ってからヒロ君変わったんです。ミクレ、やめろ。私のヒロ君返してください。ミクレ。ওয়ান চিং কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। অলেক তাকে আটকানোর চেষ্টা করলেও জায়রা নামক এক মেয়ে তার হাত ধরে আটকে রাখে। ওয়ান চিংয়ের বান্ধবী কুয়াই এটা দেখে ভীষণ অবাক হয়। তার মনে হচ্ছিল অলেক তো একজন ভালো মানুষ, সে কিভাবে 2 নৌকায় পা দিয়ে চলছে। ওয়ান চিং দীর্ঘশ্বাস ফেলে বলল, চেহারা দেখে মানুষকে চেনা যায় না। পরের দিন ডেলিভারি বয় কোহাচি টিভি স্টেশনে আসে সেই অদ্ভুত ফরেন্সিক এক্সপার্ট মাতসুমুরার নামে অভিযোগ জানাতে। ওয়ান চিংয়ের মাতসুমুরার কথা মনে আছে। কোহাচি জানায় সে যখন পুলিশ স্টেশনে ডেলিভারি দিতে গিয়েছিল তখন সে আড়ি পেতে শুনেছে মাতসুমুরা নাকি মানুষের টাটকা রক্তের প্রতি প্রচণ্ড আসক্ত। খবরে তো বলা হয়েছে খুনি ভিকটিমের রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। ওয়ান চিং মনে করার চেষ্টা করে সেই রাতে মাতসুমুরা যে দ্রুততায় স্পটে পৌঁছেছিল সেটা সত্যিই অবিশ্বাস্য ছিল। পুলিশের আগেই সে পৌঁছে গিয়েছিল। 10 বছর আগের অলেকের মায়ের খুনের সময়ও মাতসুমুরাই সবার আগে পৌঁছেছিল। তাহলে কি তৃতীয় সন্দেহভাজন ব্যক্তি হলো মাতসুমুরা? তার কি রক্তের প্রতি কোনো অদ্ভুত নেশা আছে? তাহলে কি সেই খুনি? পুলিশ স্টেশনে মাতসুমুরা আসেনকে জানায় যে সে তদন্ত করে দেখেছে অলেকের মা হেপাটাইটিস সি ক্যারিয়ার ছিলেন। এই ক্লুটা খুব গুরুত্বপূর্ণ। আসেন ইন্টারনেটে চেক করে দেখল এই রোগ বংশগত হতে পারে, অর্থাৎ অলেকও হয়তো এই ভাইরাসের বাহক। সে হয়তো
সুস্থ রক্তের লোভে ভিকটিমদের রক্ত সংগ্রহ করছে। আসেন এই বিষয়টি কুয়াইকে একটি মেসেজ পাঠিয়ে জানায়। কুয়াই মেসেজটি পড়ে রিপ্লাই দেওয়ার সময় হঠাৎ অলেককে দেখতে পায়। সে কেন হাসপাতালে এসেছে? কিছুক্ষণ পর পুলিশ অফিসার দাইয়ে ডেলিভারি বয় কোহাচিকে স্টেশনে ডেকে পাঠান, কারণ 5ই মে রাতে সে স্পটের আশেপাশেই ছিল। কোহাচি অনেক উত্তেজিত। তার মনে হলো দাইয়ে তাকে গোয়েন্দা হিসাবে নিয়োগ দিচ্ছে, কিন্তু দাইয়ে হেসে বলল, আমরা তোমাকে সন্দেহ করছি। এই কথা শুনে কোহাচির আত্মা শুকিয়ে যায়। সে তার মোবাইল বের করে প্রমাণ দেখায় যে সে ওই রাতে ডেলিভারি করার সময় প্রতিটা অর্ডারের ছবি তুলেছিল, তাই তার অপরাধ করার সময় নেই। দাইয়ে বলল সে জানে এটা জাস্ট নিয়ম রক্ষা করা। কোহাচি সাইন করে বেরিয়ে যাওয়ার সময় দাইয়ে তাকে বিদায় জানাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। চতুর্থ সন্দেহভাজন হল ডেলিভারি বয় কোহাচি। সে দাইয়ে, আসেন, ওয়ানচিং এবং ফ্যাট টাইগারের খুব কাছের মানুষ এবং বারবার স্পটের আশেপাশে দেখা গেছে। সে কি তবে আসল খুনি? টিভি স্টেশনে ফ্যাট টাইগার ভিকটিমের পরিবারকে ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করে। ওয়ানচিং ক্যামেরাম্যান নিয়ে বের হওয়ার সময় অলেকের সামনে পড়ে যায়। ছেলেটা যেন কিছুই হয়নি এমনভাবে গা ছাড়া ভাব নিয়ে সাথে চলতে শুরু করে। ওয়ানচিং আর সহ্য করতে না পেরে জিজ্ঞেস করে কেন সে তাকে মিথ্যা বলেছে। অলেক কিছুক্ষণ চুপ থেকে বলল জায়রা তার প্রেমিকা নয়। ওয়ানচিং সাথে সাথে প্রশ্ন করে তবে সে কে? অলেক মাথা নিচু করে চুপ হয়ে রইল। সন্ধ্যা ঘনিয়ে এলো। দাই একটি রাইস বোলের দোকানে গিয়ে রাতের খাবার কিনল। ফেরার পথে কোয়াচির সাথে দেখা হয়। তারা গল্প করতে করতে জানল যে কোয়াচি খুব ছোট পরিবারে বড় হয়েছে। মা অনেক পরিশ্রম করতেন, তাই স্কুল শেষ করেই সে ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করে। দাইয়ের ছেলেও সমবয়সী, সেও পড়ালেখা ছেড়ে কাজে নামতে চায়। ওয়ানচিং বাড়ি ফিরে দেখল আসেন অপেক্ষা করছে। ওয়ানচিং আসেনের কথা শেষ হওয়ার আগেই বলল সে অলেকের সাথে ব্রেকআপ করে ফেলেছে, চিন্তা করতে হবে না। আসেন অবাক হয়ে জিজ্ঞেস করল কেন? ওয়ানচিং বলল অলেকের বাড়িতে অন্য নারী আছে, সে প্রতারিত হয়েছে। আসেন এটা শুনে একই সাথে খুশি ও দুঃখিত হলো। খুশি কারণ তার সুযোগ আছে, আর দুঃখিত কারণ তার ভালোবাসার মানুষটি কষ্ট পাচ্ছে। সে সান্ত্বনা দিয়ে বলল হয়তো ওর বোন হবে। ওয়ানচিং প্রশ্ন করল অলেকের কি বোন আছে? আসেন তখনই মনে করল যে তারা আগেই অলেকের ব্যাকগ্রাউন্ড চেক করেছে, সেখানে কোনো ভাই বোনের উল্লেখ নেই। ওয়ানচিং মন খারাপ করে ওপরে চলে গেল। পরের দিন স্টেশনে ঢুকেই সে দেখল জায়রা দাঁড়িয়ে আছে। মেয়েটি এসেই বলল অলেক থেকে দূরে থাকো। こっちに来る覚悟があるんですか？ একই সময় অলেক তার ফ্রিজ খুলল, দেখল সেই 2 জোড়া জুতো আর নেই। পঞ্চম সন্দেহভাজন হলো জায়রা। সে অলেকের সাথে কোনো অশুভ সম্পর্কে লিপ্ত এবং সে নিজেই স্বীকার করেছে তারা কো পার্টনার। তাহলে এই দুজনে আসলে কি অপরাধ করেছে? তারা কি সেই আগের খুনের সাথে জড়িত, নাকি এই নতুন সিরিয়াল কিলার? কফি শপে নতুন পরিচালক মুসা সিনিয়র অলেকের কাছে অভিযোগ করছিল। কাল ওয়ানচিংয়ের প্রোগ্রামে ভিকটিমের পরিবার খুনিকে গালিগালাজ শুরু করে দেয়, যা নিয়ে অনেক ট্রোল হচ্ছে। পরিস্থিতি জটিল হয়ে নেটিজেনরা আক্রমণ শুরু করেছে, যার ফলে তাদের চাকরিও চলে যেতে পারে। অলেক ঠান্ডা মাথায় বলল পাবলিক ওপিনিয়ন কন্ট্রোল করা খুবই সহজ, শুধু একটা মিথ্যা গল্প বানিয়ে ছড়িয়ে দিতে হয়, তাহলেই সবাই বিশ্বাস করে নেয়। সেই রাতে বাড়ি ফেরার পথে ওয়ানচিং অনুভব করল কেউ তাকে ফলো করছে। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। ওয়ানচিং প্রাণপণে দৌড়াতে শুরু করলো। শেষমেশ কেউ তাকে ঝাঁপিয়ে মাটিতে ফেলে দিল। অলেক হঠাৎ হাজির হয়ে সেই লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওয়ানচিং হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল তুমি এখানে কেন? অলেক বিন্দুমাত্র না ভেবে উত্তর দিল তোমাকে রক্ষা করার জন্য। ওয়ানচিং কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। পরের দিন ছিল সপ্তাহান্ত। কুয়াই ওয়ানচিংকে একটি টি হাউসে নিয়ে এলো। তার উদ্দেশ্য ছিল আসেনের সাথে ওয়ানচিংয়ের প্রেমের পথ তৈরি করা। ওয়ানচিং পুরোপুরি অন্ধকারে ছিল, কিন্তু আসেন আসার আগেই ওয়ানচিং অলেকের লেখা একটি লম্বা প্রতিবেদন দেখতে পেল। সেই ছেলেটি প্রকাশ্যে স্বীকার করেছে যে সে একজন খুনির সন্তান। 10 বছর আগে তার মা 13টি ছুরিকাঘাতে মারা যান। সে লাশ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর জ্ঞান ফেরার পর পুলিশ তাকেই সন্দেহভাজন হিসেবে আটকে ফেলে। তার বাবা গত বছরের শেষ দিকে জেল থেকে ছাড়া পেয়েছেন। অলেক প্রতিবেদনে লিখেছে এবারের এই সিরিয়াল কিলিংগুলো হয়তো তার বাবারই কাজ। প্রতিবেদনটি পড়া শেষ হওয়ার আগেই মুসা তাকে ফোন দিল। মুসা আন্দাজ করল অলেক কেন এমনটা করেছে। আসলে সে সবার মনোযোগ নিজের দিকে সরিয়ে ভিকটিমের পরিবার এবং নিজের ও ওয়ানচিংয়ের ক্যারিয়ার বাঁচাতে চাইছে, কারণ সে গতকালই অলেককে বলেছিল তাদের প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে পারে। ওয়ানচিং ফোন রেখে টি হাউস থেকে দৌড়ে বের হতেই আসেনের সাথে ধাক্কা খেল। কুয়াই এগিয়ে এলো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু কি বলবে ভেবে পেল না। সে নিজেও বহুদিন ধরে মনে মনে আসেনকে ভালোবাসত, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি। ঘণ্টাখানেক পর ওয়ানচিং অলেকের সাথে দেখা করল। আসার পথে তার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। সব প্রমাণ অলেকের দিকে থাকলেও অলেক বারবার ভিকটিমদের সাহায্য করছিল।
অলেক কিছু বোঝাতে যাওয়ার আগেই ওয়ানচিং হঠাৎ তাকে জড়িয়ে ধরল। সেই রাতে হাজারো কথা যেন নিঃশ্বাসের শব্দে মিলিয়ে গেল। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। পুলিশ স্টেশনে আসেন দাইয়ের ফোন পেল। দাইয়ে তার এক পুরনো বন্ধুর মাধ্যমে একটি ফিল্ম কোম্পানিতে খোঁজ নিয়েছে যারা ভিডিও অ্যানালিসিস করে। তারা নিশ্চিত করেছে যে অলেক খুনি নয়। আসেন কিছু বলার আগেই দাইয়ে জানাল সে হাসপাতালে কিছু ব্যাপার চেক করছে, কাজ শেষ হলেই ফিরে আসবে। ফোন রাখার পর দাইয়ের নার্স কুয়াইকে ডাকল। お願いしたいことが。 হাসপাতালের গার্ড হঠাৎ মেঝেতে ছিটানো রক্তের দাগ দেখতে পেল। সে টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে যেতেই এক ভয়াবহ দৃশ্য দেখতে পেল। ষষ্ঠ সন্দেহভাজন ওয়ানচিংয়ের কাছের বান্ধবী নার্স কুয়াই। সে একাধিকবার ওয়ানচিংকে প্ররোচিত করেছে অলেককে খুনি হিসেবে সন্দেহ করার জন্য। সে কি তবে আসল খুনি? নৃশংসভাবে মারা যাওয়া দাইয়ে আসলে কি প্রমাণ পেয়েছিল? কেন সে বলেছিল অলেক খুনি নয়? এবারের ঘটনাতেও মাতসুমুরা সবার আগে স্পটে পৌঁছালো। আসেন যখন পৌঁছালো ততক্ষণে সব পরীক্ষা শেষ। দাইয়ের মৃত্যুতে আসেন পুরোপুরি ভেঙে পড়ল। দাইয়ের মৃতদেহ নিয়ে যাওয়ার পর কুয়াই হাসপাতাল থেকে বেরিয়ে এলো। সে আসেনের পাশে গিয়ে বসল। কিছুক্ষণ আগেই দাইয়ে তাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল। পরের দিন সকালে এই ঘটনা খবরের শিরোনাম হয়ে গেল। ইন্টারনেটের ডিটেকটিভরা নতুন করে জল্পনা শুরু করল। এবার খুনি তার আগের নিয়মের সময় ভেঙেছে। আগের লজিক অনুযায়ী 6 জুন খুন হওয়ার কথা ছিল, তাই অনেকেই মনে করছে এটি একটি নকল বা কপিক্যাট ক্রাইম। কিন্তু খুনি লেন্স ব্যবহারের ডিটেলসটা ঠিকমতো করতে পারেনি। আসেন তার টিম লিডারকে জানাল মৃত্যুর আগে দাইয়ে নার্স কুয়াইকে জিজ্ঞেস করেছিল যে সব ভিকটিম গত 6 মাসের মধ্যে কোনো চেক আপ করিয়েছিল কিনা। সে তার বন্ধুকে দিয়ে চেক করিয়ে দেখেছে ঘটনা সত্যি। খুনি সুস্থ রক্তের প্রতি এক অদ্ভুত আসক্তি পোষণ করে। অন্যদিকে ওয়ানচিং অলেককে ট্র্যাক করছিল। দাইয়ে মারা যাওয়ার রাতে অলেক যখন গোসল করছিল তখন ওয়ানচিং তার ফোনে একটি লোকেশন ট্র্যাকার লাগিয়ে দেয়। দেখা গেল অলেক এখন একটা রাইস বলের দোকানের সামনে, যেখানে দাইয়েও মৃত্যুর আগে খাবার কিনতে এসেছিল। অলেক ফোন করছিল, ওয়ানচিং এমন ভান করল যেন সে হঠাৎ দেখা করতে এসেছে। ফেরার পথে ওয়ানচিং আবারও অলেককে জিজ্ঞেস করল সেই মেয়েটি আসলে কে। অলেক থামল। দীর্ঘ নীরবতার পর সে ওয়ানচিংকে বাড়ি নিয়ে যেতে চাইল। সব রহস্য সেখানেই সে খোলাসা করবে। আধা ঘন্টা পর অলেক বাড়িতে গিয়ে দরজা খুলল এবং ছোট মেয়ে জায়রাকে বাইরে আসতে বলল। ওয়ানচিং কুশল বিনিময় করল। অলেক জানাল জায়রা তার সৎ বোন। ঘটনা শুরু হয় অলেকের 7 বছর বয়স থেকে। একদিন এক নারী ছোট জায়রাকে নিয়ে তাদের বাড়িতে আসে এবং দাবি করে যে সে তার বাবার মেয়ে। অলেকের মা এটা শুনে রেগে আগুন হয়ে যান, কারণ অনেক আগেই তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু ওই নারী বাচ্চাটিকে রেখে চলে যায়। মায়ের বাধ্য হয়ে জায়রাকে আশ্রয় দিতে হলেও তিনি কখনোই তাকে ভালো চোখে দেখেননি। 涼しいわね。বড় হওয়ার পর অলেক লুকিয়ে তার বোনকে দেখাশোনা করত। তার মা জায়রাটিকে এতিমখানায় পাঠাননি, বরং বাইরের মানুষের কাছে আত্মীয়ের মেয়ে বলে পরিচয় দিতেন। কোনো অফিসিয়াল পরিচয়পত্র না থাকলেও জায়রা পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। 15 বছর বয়সে মা যখন জায়রাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলেন, তখন অলেক রাগের মাথায় বোনকে নিয়ে ঘর ছাড়ে। সেই থেকে তারা একে অপরের উপর নির্ভর করে টিকে আছে। অলেক বলল ওয়ানচিং যা খুশি জিজ্ঞেস করতে পারে, সে সব সত্যি বলবে। ওয়ানচিং চোখের জল মুছে জিজ্ঞেস করল ফ্রিজে রাখা রক্ত কিসের। অলেক হেসে বলল ওটা কচ্ছপের রক্ত। ছোটবেলা থেকেই জায়রা ঠিকমতো খেতে পায়নি, তাই তার প্রচণ্ড রক্ত স্বল্পতা। সে অনলাইনে শুনেছিল কচ্ছপের রক্ত স্বাস্থ্যের জন্য ভালো, তাই বোনের জন্য কিনে এনেছিল। ওয়ানচিং নিজের ভুলের জন্য অনুতাপ্ত হল। সবটাই ছিল এক বিশাল ভুল বোঝাবুঝি। সপ্তম সন্দেহভাজন হিসেবে সামনে আসে ওয়ানচিংয়ের বস, অর্থাৎ দাইয়ের পুরনো ক্লাসমেট ফ্যাট টাইগার। সেই হেরুস কেসের প্রোগ্রামটির উদ্যোক্তা এবং সেই দাইয়েকে জানিয়েছিল 10 বছর আগের সেই মার্ডার কেসটির কথা। দাইয়ে মৃত্যুর আগে যে ফিল্ম কোম্পানিতে তদন্ত করতে গিয়েছিল সেটিও ফ্যাট টাইগারেরই রেফারেন্স ছিল। এমনকি সে একদিন বলেছিল যে হেরুজ নাকি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যার মানে হতে পারে খুনি কে তা তারা হয়তো জানে, অথবা এই পুরো ঘটনার পর্দার আড়ালের কারিগর তারাই। সব সন্দেহভাজন এখন সামনে চলে এসেছে। আসলে এখন যে প্রমাণগুলো আমাদের হাতে আছে তা দিয়েই খুনির পরিচয় বের করা সম্ভব। আপনারা বরং একবার আন্দাজ করে দেখুন তো আসল খুনিকে। কিছুদিন ধরে ওয়ানচিংয়ের সহকর্মী কৌই একটু অস্থির হয়ে আছে। সে ওয়ানচিংয়ের সাথে দেখা করতে চায়, কারণ একটা কথা সে ভুলে গিয়েছিল। 10 বছর আগে অলেক যখন হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত, তখন প্রায়ই ব্লাড ব্যাংকের রক্তের পরিমাণের হিসেব মিলত না। অলেক চাকরি ছাড়ার পর থেকে সেই হিসেব আর কখনো গড়মিল হয়নি। এর মানে দাঁড়ায় অলেকই হয়তো হাসপাতাল থেকে রক্ত চুরি করত।
ওয়ানচিংয়ের বন্ধু কৌইও একটা কথা গোপন করেছিল। সে মাঝে মধ্যেই হাসপাতালে অলেককে দেখতে পেত। ছেলেটি চশমা ও টুপি পরে ঘুরত, যা খুবই সন্দেহজনক ছিল। ওয়ানচিং জিজ্ঞেস করল তারা কি এই কথা অন্য কাউকে বলেছে। দুজনেই মাথা নাড়ল। ওয়ানচিং তাদের অনুরোধ করল এই বিষয়টা যেন গোপনই থাকে। কিন্তু ওয়ানচিংয়ের এই কথোপকথন দূর থেকে মূষা দেখে ফেলে। খুব দ্রুতই ফ্যাট টাইগার ওয়ানচিংয়ের কাছে এসে বলল, তুমি খুনিকে আড়াল করার সাহস কি করে করলে? ওয়ানচিং ভয়ে মূষার দিকে তাকালো। ছেলেটি মাথা নিচু করে সরি বলে দিল। ফ্যাট টাইগার বলল, ওকে দোষ দিও না, ও তোমার ভালোর জন্যই এটা করেছে। তুমি তো দেখছি খুনিকে বাঁচাতে গিয়ে অন্ধ হয়ে গেছো। একে কি বলে জানো? বিচার কাজে বাধা দেওয়া। আজকের পর থেকে তুমি আর এই প্রোগ্রামের ডিরেক্টর থাকছ না। ওয়ানচিং বাসায় ফেরার পর কৌই সেখানে অপেক্ষা করছিল। সে অনেক ভেবে দেখেছে অলেকই আসল ঝামেলা, কিন্তু ওয়ানচিং তখন অলেকের প্রেমে অন্ধ হয়ে আছে। কৌই উত্তেজিত হয়ে পড়লে ওয়ানচিংয়েরও মেজাজ খারাপ হয়ে যায়। দীর্ঘ ২০ বছরের বন্ধুত্বের এই পর্যায়ে এসে ঝগড়া করে তারা আলাদা হয়ে গেল। পরদিন ছিল দাইয়ের ফিউনারেল। আসেন দাইয়ের ছেলের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল সে যত দ্রুত সম্ভব খুনিকে ধরবে। একই রকম শোকে কাতর ছিল কোহাচি, কারণ দাইয়ে নিজের ছেলের মতোই দেখত। সেও আসেনকে সাহায্য করার কথা দিল। এদিকে টিভি স্টেশনে ওয়ানচিং ফ্যাট টাইগারের কাছে একটি এক্সক্লুসিভ রিপোর্টের আবেদন জমা দিল, যা সারা দেশে তোলপাড় ফেলে দেবে। লিফট খুলতেই অলেক ভেতরে ঢুকে এলো। অলেককে দোষারোপ করে আর্টিকেল প্রকাশিত হওয়ার পর থেকেই অনেকে তাকেই আসল খুনি বলে মনে করছে। তাই সে এখন একজন সন্দেহভাজন হিসেবে ওয়ানচিংয়ের ইন্টারভিউ দিতে এসেছে। বোঝা যাচ্ছে এই ইন্টারভিউ করার পেছনে ওয়ানচিংয়ের ব্যক্তিগত উদ্দেশ্য আছে। সে তার প্রেমিককে নির্দোষ প্রমাণ করতে চায়। ফেরার পথে অলেক আর ওয়ানচিংয়ের সাথে কোহাচির দেখা হলো। ছেলেটা হঠাৎ দৌড়ে এসে অলেকের মাথা থেকে কিছু চুল ছিঁড়ে নিয়ে পালালো। আসেন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এটা কোত্থেকে এলো? কোহাচি বলল, অলেকের মাথা থেকে টেনে নিয়ে এসেছি। কোনো কাজ হবে কি? আসেন দীর্ঘশ্বাস ফেলে বলল, আদালত এই প্রমাণ গ্রহণ করবে না, আর আমাদের কাছে তো খুনির ডিএনএ নেই, তাই টেস্ট করাও সম্ভব না। পরের দিন ছিল ছুটির দিন। কৌই সাহস সঞ্চয় করে অলেককে দেখা করতে বলল এবং ওয়ানচিংয়ের আশেপাশে না থাকার জন্য সতর্ক করল। অলেক শান্ত স্বরে জিজ্ঞেস করল, তুমি কি মনে করো আমিই খুনি? কৌই উত্তর দিল, সে জানে না, তবে সে এটুকু নিশ্চিত যে ওয়ানচিং এখন মানসিকভাবে অসুস্থ। সে কারো কথাই শুনছে না। অলেক একটু হাসল, এরপর হঠাৎ তার চেহারা গম্ভীর হয়ে গেল এবং বলল, আর কতদিন এই মুখোশ পরে থাকবে? অলেক এমন কি বলেছিল যার কারণে কৌই ভয়ে কাঁপছিল? সে কথা আপাতত চেপে গেলাম। কয়েকদিন পর ওয়ানচিং ছুটি পেয়ে অলেককে নিয়ে তার গ্রামে গেল। গাড়ি থেকে নেমেই সে তার ছোটবেলার প্রিয় একটি ব্রেড শপে ঢুকল। বহু বছর পর খেতে গিয়ে সে বুঝতে পারল স্বাদ আর আগের মতো নেই। অলেক বলল, তুমি আসলে ব্রেডটা মিস করছো না, মিস করছো সেই মানুষগুলোকে যাদের সাথে এই ব্রেডটা ভাগ করে খেতে। তারা তো এখন আর নেই, তাই স্বাদের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হাঁটতে হাঁটতে তারা পার্কে পৌঁছল। ওয়ানচিং বলল, এখানে চেরি ব্লসম ফুটলে খুব সুন্দর লাগে। মনে আছে অনেক বছর আগে আমি একটি মেয়েকে সাহায্য করেছিলাম, তারপর তার ভাই এসে খুব কেঁদেছিল। অলেক হঠাৎ হেসে উঠল, বলল, এত বড় করে বলার মতো তো কিছু ছিল না। মাত্র 2 ফোঁটা চোখে জল ফেলেছিল। ওয়ানচিং হঠাৎ সব বুঝতে পারল। ও, সে ছেলেটি তুমি ছিলে না তো? অলেক বলল, আর কে হবে? তাদের কথোপকথনের সময় টোকিওতে থাকা আসেন অলেকের বাসার সামনে পাহারা দিচ্ছিল। হঠাৎ সে অলেকের বাবাকে দেখে পিছু নিল। জায়রা ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। দূরে থাকা কোয়াচি লাঞ্চ শেষ করে দেখল ফ্যাট টাইগার আর অলেকের বাবা একসাথে আছে। সে অবাক হয়ে তাদের পিছু নিল, কিন্তু রাস্তার মোড়ে তারা দুজন আলাদা দিকে চলে গেল। কোয়াচি ভাবল ফ্যাট টাইগারকে তো স্টেশনেই পাওয়া যাবে, তাই সে অলেকের বাবার পিছু নিল। অলেকের বাবা একটি বিল্ডিংয়ের ভেতরে ঢুকল। সময় গড়াতে গড়াতে 6 জুন তারিখটি চলে এলো। আগের লজিক অনুযায়ী হেরুসের খুনি আজই আঘাত হানবে। পুলিশ আর মিডিয়া টান টান উত্তেজনায় আছে। ওয়ানচিং এই দিনটির জন্যই অপেক্ষা করছিল। আজ রাতে খুনিকে ধরার সেরা সুযোগ। সে আর অলেক একসাথে এলাকা ছষে বেড়াতে লাগলো যেন কোনো এক্সক্লুসিভ ফুটেজ পাওয়া যায়। কিন্তু রাত 11টা পার হয়ে গেলেও পুলিশের তরফ থেকে কোনো খবর এলো না। ওয়ানচিং বলল, দাইয়ের মৃত্যুটা কি 6 জুনের হিসেবের মধ্যে পড়বে? অলেক বলল, 12টা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। কিছুক্ষণ পর সে ওয়ানচিংকে বসিয়ে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে সরে পড়ল। ওয়ানচিং অপেক্ষা করতে করতে 10 মিনিট পার হওয়ার পর এক অশুভ সংকেত অনুভব করল। ফোনের লোকেশন ট্র্যাকার অন করতেই দেখল অলেক পাশের একটি বাড়ির ভেতরে। ওয়ানচিং সেখানে পৌঁছে দেখল বাসার দরজা খোলা এবং ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ক্যামেরা উঁচিয়ে সে করিডর দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই এক অদ্ভুত গন্ধ পেল। ওয়ানচিংয়ের মনে হলো সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু রক্তের গন্ধ তাকে মনে করিয়ে দিল এটা বাস্তব।
বাইরে হঠাৎ পুলিশের সাইরেন শোনা গেল। অলেক জানালা দিয়ে পালিয়ে গেল। ওয়ানচিংয়ের জ্ঞান হারাতে শুরু করল। অস্পষ্টভাবে শুনল পুলিশ বলছে ভিকটিম এখনও শ্বাস নিচ্ছে। এরপর কত সময় পার হয়েছে জানে না। ওয়ানচিং নিজেকে পুলিশ স্টেশনের জিজ্ঞাসাবাদের চেয়ারে আবিষ্কার করল। এই রিপোর্ট মুহূর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ল। অলেকের গায়ে চিরস্থায়ীভাবে খুনির তকমা লেগে গেল। অলেক আগেই জানত সে ধরা পড়ে যাবে, তাই পুলিশ যখন তার বাসায় পৌঁছালো দেখল ঘর এমন পরিষ্কার যেন কেউ কোনোদিন ওখানে থাকতো না। জায়রাও ততক্ষণে অলেকের বাবার সহায়তায় পালিয়ে গেছে। কয়েকদিন পর 3 পুরনো বন্ধু জড়ো হলো। ওয়ানচিং তখনও ঘোরের মধ্যে আছে। সে বিশ্বাসই করতে পারছে না অলেক খুনি হতে পারে। কবি হঠাৎ বলে উঠল, কিছুদিন আগে আমি অলেকের সাথে দেখা করেছিলাম। সে একটা অদ্ভুত কথা বলেছিল। আশিন সাথে সাথে জিজ্ঞেস করল, কথাটা কি? সে কি ওয়ানচিংয়ের কোনো ক্ষতি করতে চেয়েছিল? কবি বলল, অদ্ভুত না? ওয়ানচিং কিছু বুঝে ওঠার আগেই একটি ব্রেকিং নিউজ হেডলাইনে এলো। অলেক ঘোষণা করেছে সেই হেরুস কেসের আসল খুনি। পরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রতিবেদনে অলেক স্বীকার করল 10 বছর আগের মায়ের খুনের দায়ও তারই। সে বলেছে সে তার মাকেও ঘৃণা করত, কারণ সে এলিট ক্লাস বা ধনী ছিল এবং গরিবদের ছোট করে দেখত। এই প্রতিবেদনগুলো পড়ার পর কিছু বখাটে কিশোর রেইনকোট আর রঙিন লেন্স পরে ঘুরতে লাগলো। এই পাগলামি চলল পুরো 15 দিন। ওয়ানচিং ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল। এমন সময় হঠাৎ তার বাসার কলিং বেল বেজে উঠল। সে দরজার দিকে তাকাতেই চমকে উঠল। ওয়ানচিং ভয় পেয়ে গিয়েছিল। বাইরে কোহাচি এসেছে খাবার দিতে, আসেনি অর্ডারটা করেছিল। আর ঠিক তখনই কো উইও সেখানে এসে পৌঁছালো। ঘরের ভেতরের দুজন তখন জানত না যে অলেক ঠিক তাদের নিচেই দাঁড়িয়ে আছে। পরের দিন ফ্যাট টাইগার ওয়ানচিংকে দেখতে এলো। কিছুদিন ধরে হেরুস কেসের উত্তেজনা কমে এলেও ওয়ানচিং স্বাভাবিক হতে পারছিল না। সে বারবার অলেকের রিপোর্টগুলো পড়ছিল। মনে হচ্ছিল যেন সে কোনো অপরিচিত মানুষের গল্প পড়ছে। ফ্যাট টাইগার ওয়ানচিংয়ের অবস্থা দেখে তাকে খাবারের প্যাকেটটা দিল। ওয়ানচিং বিরক্ত হয়ে বলল, নিজে ফেলে আসতে পারেন না? ডাস্টবিন তো পাশেই। ফ্যাট টাইগার উত্তর দিল, ওটা কোনো সাধারণ আবর্জনা নয়। দূরে লুকিয়ে থাকা কোহাচি এই কথা শুনে চমকে উঠল। মুসা কিছু বলার আগেই কোহাচি বলে উঠল, সে একবার এই দুজনকে একসাথে দেখেছিল এবং অলেকের বাবার পিছু নিতে গিয়ে ছুরির মুখোমুখি হয়েছিল। তবে সে অনেক সাহসী ছিল, তাই অলেকের বাবাকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছিল। 違います。違います。たまたま、すいませんでした。 এদিকে ওয়ানচিং ঘরে ফিরে দেখল ফ্যাট টাইগারের দেওয়া প্যাকেটের গায়ে একটি রাইস বল দোকানের নাম লেখা। ওয়ানচিং জিপিএস ধরে সেখানে পৌঁছালো। দিন থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর যখন সে ফিরতে যাবে তখনই অলেকের বাবা হাজির হলো। ওয়ানচিং ভেতরে ঢুকতেই জিজ্ঞেস করল, ফ্যাট টাইগার ডিরেক্টরের সাথে আপনার কি সম্পর্ক? তিনি বললেন, জেল থেকে বের হওয়ার কিছুক্ষণ পর থেকেই ফ্যাট টাইগার তাকে চিঠি লিখত এবং স্পেশাল ইন্টারভিউ করতে চাইত। প্রথমে গুরুত্ব না দিলেও পরে সে বুঝতে পারে ফ্যাট টাইগার বিশ্বাস করে যে সে খুনি নয়। আসলে সে তার প্রাক্তন স্ত্রীকে খুন করেনি। ওয়ানচিং সাথে সাথে প্রশ্ন করল, তবে আপনি দোষ স্বীকার করেছিলেন কেন? তিনি অকপটে স্বীকার করলেন, পুলিশ তখন অলেককে খুঁজছিল। সে ভয় পেয়েছিল যে ধরা পড়লে অলেকের আসল চেহারা বেরিয়ে আসবে, তাই সে নিজেই দোষ মাথা পেতে নিয়েছিল। 10 বছর জেল খেটে বের হওয়ার পর সে যখন এই সিরিয়াল কিলিংয়ের কথা শুনল তখন সে সন্দেহ করল এটা অলেকই করছে। তাই সে অলেকের পিছু নিয়েছিল এবং নিজে সেখানে উপস্থিত হয়ে সন্দেহ তৈরি করেছিল যাতে সে অলেকের কাছাকাছি থেকে তাকে থামাতে পারে। আগেরবার তাকে আক্রমণ করার কারণও ছিল অলেককে দ্রুত খুঁজে বের করা। তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, তুমি খুনি নও, কারণ তোমার মাকে তো আমিই মেরেছিলাম। ওয়ানচিং জানতে পারল যে জায়রা এক ধরনের বিরল রক্ত স্বল্পতায় ভুগছে। যেহেতু তার কোনো আইডেন্টিটি কার্ড নেই, তাই সে সরকারি স্বাস্থ্যসেবাও পায়নি। ミクルさんミクル、ミクルさんミクル。ミクルさんミクルさん অলেক প্রথমে নিজের রক্ত দিত, কিন্তু পরে পরিস্থিতি এতই খারাপ হয়ে যায় যে তারা জায়রার মায়ের কাছে সাহায্য চাইতে যায়। সেখানে অলেককে কাফেতে কাজ করতে দেখে তার মা রেগে পাগল হয়ে জায়রার উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ওয়ানচিং ছবিটিতে একটা ছোট দাগ খেয়াল করল এবং জায়রাকে জিজ্ঞেস করল, তুমি কি শুধু একবারই ছুরিকাঘাত করেছিলে? জায়রা বলল, হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবেই লেগেছিল। ওয়ানচিং মনে করার চেষ্টা করল কেউ তাকে যে ফাইল পাঠিয়েছিল তাতে দেখা গিয়েছিল অলেকের মা 13 বার ছুরিকাঘাতে মারা গেছেন। সারা শরীরে ক্ষত ছিল। যদি জায়রার কথা সত্যি হয় তবে খুনি অন্য কেউ। কিন্তু সে সময় জায়রা মানসিকভাবে ভেঙে পড়ার বলে কিছুই মনে করতে পারছিল না। চায়ের ঘ্রাণ পাওয়ার সাথে সাথে ওয়ানচিং এর পিঠ ঠান্ডা হয়ে এলো। এই গন্ধটা সে সম্প্রতি কোথাও পেয়েছে। অলেকের 7ম রিপোর্ট প্রকাশিত হলো, যেখানে সে বলল আজ রাতে তার শেষ অভিনয় হবে এবং তার লাইভ স্ট্রিমিং হবে। একই সময়ে ফ্যাট টাইগার তার বন্ধুর ফিল্ম কোম্পানিতে গিয়ে দাইয়ের পাঠানো সেই ভিডিও ফাইলটি উদ্ধার করল। বসরা, এবার আসল রহস্য উন্মোচনের সময়। এটাই শেষ সুযোগ খুনিকে ধরার। আপনারা কি জানেন এই সিরিয়াল কিলিংয়ের আসল খুনিকে? আপনাদের উত্তর জানান। অলেক লাইভ শুরু করল এবং বলল সে ওয়ানচিংকে মেরে ফেলবে।
হঠাৎ একটি টর্চ লাইট জ্বলে উঠল। অলেক চোখ আড়াল করল। আগন্তুক আর কেউ নয়, ডেলিভারি বয় কোহাচি। সে প্লাস্টিকের কাঁটা নিয়ে অলেককে হুমকি দিতে লাগলো। কোহাচি হঠাৎ কম্পিউটার ভেঙে ফেলে তার ভান করা চেহারা বদলে ফেলল। সে শীতল স্বরে বলল, অলেক এটা কি করছে? ওয়ানচিং হঠাৎ বলে উঠল, জানতাম এটা তুমি। কোহাচি হেসে বলল, কিভাবে বুঝলে? তুমি কি আগে থেকেই জানতে? ওয়ানচিং বলল, 5ই মে সেই মুখোশধারী লোকটা তুমিই ছিলে। ওয়ানচিং বুঝতে পেরেছে সেই গন্ধ থেকেই। সেদিন কোহাচি যখন খাবার দিয়ে গিয়েছিল তখন তার ব্যাগ থেকে এয়ার ফ্রেশনার পড়ে গিয়েছিল, আর আজ কোউই যখন চা বানাচ্ছিল সেই একই ঘ্রাণ সে পেয়েছিল। কোহাচি স্বীকার করল সে রক্তের গন্ধ লুকাতে ওই কড়া সুগন্ধি ব্যবহার করত। দুর্ভাগ্যবশত ওয়ানচিং একটু দেরিতেই ধরে ফেলেছে। কোহাচি ব্যাগ থেকে তার অস্ত্র বের করল। এদিকে ফ্যাট টাইগার পুলিশের কাছে গুরুত্বপূর্ণ নথি জমা দিতে গেল। পুলিশ তার পাঠানো ফুটেজ চেক করে দেখল যে সেদিন রাতে আক্রমণকারী অলেক ছিল না। কোহাচি আবার বলল, তাহলে কেমন হয়? প্রথমে সে খুন করতে ভয় পেত, কিন্তু এখন সে আনন্দ পাচ্ছে। সে বলল, এখন থেকে অলেক রক্ত সংগ্রহ করবে আর সে খুন করবে। অলেককে সে বলল যদি ধরা পড়ে তবে সে যেন দোষ নিজের কাঁধে নেয়। অলেক বাধ্য হয়েই রাজি হলো। ওয়ানচিং চিৎকার করে বলল, অলেক তুমি ওর কথায় কেন চলছো? অলেক কোহাচিকে বলল, এই ঘটনা না ঘটলে জায়রা অনেক আগেই সুস্থ হয়ে যেত। সে কোহাচির ওপর ঝাঁপিয়ে পড়ল। কোহাচি মাটিতে পড়ে গেল। অলেককে বাঁচাতে গিয়ে ওয়ানচিং মাঝে এসে পড়ল। কোহাচি উঠে অলেককে ধরে ফেলল। অলেক বলল, সে মায়ের কবরের সামনে কোহাচির মাকেও দেখেছিল, তিনিও তাকে ভালোবাসতেন। কোহাচি রেগে গিয়ে বারবার অলেকের ওপর আঘাত করতে লাগলো এবং শেষমেশ অলেকের পায়ে ছুরি ঢুকিয়ে দিল। রক্ত ছড়িয়ে পড়ল। ওয়ানচিং চেয়ার দিয়ে মারতে গিয়ে কোহাচির আক্রমণের শিকার হলো। কোহাচি মেমোরি কার্ডটা গিলে ফেলল এবং নিজের গায়ে আঘাত করে নাটক শুরু করলো। সে পুলিশকে বলবে অলেক তাকে মারতে এসেছে এবং সে আত্মরক্ষায় অলেককে মেরেছে। ঠিক তখন পুলিশের সাইরেন শোনা গেল। অলেক প্রাণপণ শক্তিতে কোহাচিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কোহাচি আবার তেড়ে এলো, কিন্তু ঠিক তখনই আসেন পুলিশ নিয়ে সেখানে পৌঁছালো এবং কোহাচিকে গ্রেপ্তার করল। অলেক অজ্ঞান হওয়ার আগে বলল সে জায়রাকে গুছিয়ে রেখে ধরা দিতে চেয়েছিল, কিন্তু ওয়ানচিং এর সাথে পুনরায় দেখা হওয়ার পর তার বাঁচার ইচ্ছা জেগে উঠেছিল। অলেককে হাসপাতালে নেওয়া হলো। আসেন কোহাচিকে গ্রেপ্তার করলেও প্রমাণের অভাব ছিল, কিন্তু অলেকের লুকোনো ক্যামেরায় সব ধরা পড়েছিল। কোহাচি স্বীকার করল যে দাইয়েকে মারাটাই তার একমাত্র ভুল ছিল, কারণ দাইয়ে তাকে মায়ের মতো দেখত। কিন্তু পুলিশ কমিশনার হওয়ার পর দাইয়ে তাকে তদন্তের জন্য ডাকলে সে আর উপায় খুঁজে পায়নি। কয়েক মাস পর বিচারের রায় এলো। কোহাচির মৃত্যুদণ্ড হলো। অপর এক ভিকটিম সুস্থ হয়ে জানাল অলেক তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু অলেক যে হেরুস কেসে সহায়তা করেছে তা অস্বীকার করা গেল না। 1 বছর পর বিচারের রায়ে অলেকের 15 বছরের কারাদণ্ড হলো। বন্ধুরা, এই ছিল লাভ ইজ ডার্ক বা ভালোবাসাই অন্ধকারের কাহিনী। তোমরা কি খুনিকে ধরতে পেরেছিলে? রহস্যে ভরপুর এই সিরিজটি সত্যিই অসাধারণ। পরের পর্বে আমরা আরেকটি দুর্দান্ত কোরিয়ান ড্রামা নিয়ে আসব। আমি তোমাদের বন্ধু। সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। পরের গল্পে আবার দেখা হবে।